সংবিধানে পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায়ের দিন ধার্য। হবে না, এই বিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, না ভোটের পক্ষে ব্যাপক জনমত। বাতিল হচ্ছে ইভিএম, সংস্কার কমিশন প্রধানের ইঙ্গিত। না ভোট ফিরিয়ে আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। এবং আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর। প্রেসিডেন্টকে পার্লামেন্টকে ভেঙে দেওয়ার অনুরোধ শলজের। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচন। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া সংক্রান্ত সংবিধানের এই সংশোধনীর বিষয়ে রায়ের দিন ধার্য রয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। গত 4 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনে বিধান আনা হয়, যা আগে ছিল সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার। মোট 55টি সংশোধনী আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। নির্বাচন পদ্ধতি বাতিল হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই বাছাই করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন। সানবীর রূপল জানাচ্ছেন বিস্তারিত। সুশীল সমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার। সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের 2 মাসের বেশি পার করেছে। এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব। সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামত। বিভিন্ন মত, পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনঃপৌনিক বৈঠক। লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন। অংশীজনদের প্রস্তাব, রাজনৈতিক দিন দরবার, এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ। তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না, সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার। এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কারভাবে বলতে পারি, ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিযুক্ত, আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে, এবং এই ব্যাপারে বোধহয় একটা ব্যাপক জনমত আছে। যেহেতু একটা জনমত আছে, রাজনৈতিক দলগুলো চায়, তো এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করব। আমরা এখন নিশ্চিত নই, আমাদের যৌথভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বের করতে হবে সংসদের উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, নির্বাচনী প্রচারণায় অর্থের ছড়াছড়ি রোধ, প্রার্থীদের হলফনামার সঠিক যাচাই বাছাই, নতুন নির্বাচন পদ্ধতি সহ যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছে কমিশন। ব্যালটে না ভোটের প্রচলন পুনরায় ফিরিয়ে আনার বিষয়টিও আছে আলোচনায়। না ভোটের পক্ষে ব্যাপক জনমত, আমরা বিবেচনা করছি। হলফনামা যাচাই বাছাই করা হয় না, যাচাই বাছাই করা দরকার। এইসব প্রস্তাব এসছে, এইসব প্রস্তাবগুলো আমরা বিবেচনা নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি সরকার গঠিত অন্য কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে গঠন করা হচ্ছে স্বাধীন কমিশন। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি সহ নিরপেক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতে কাজ করবে এই কমিশন। এরই মধ্যে বেশ কিছু খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন সহ রাজনৈতিক তদবির হলেই বাতিল হবে পদোন্নতি, এমন কঠোর সুপারিশও রয়েছে
ওই প্রস্তাবে। তবে বিশ্লেষকরা মনে করেন পুলিশ সংস্কারে শুধু কমিশন গঠন করলেই হবে না, প্রয়োজন অধ্যাদেশ ও আইন সংশোধনের। আলতাফ হোসেনের রিপোর্ট। এদিকে শীত মৌসুমে জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে পুরাতন গরম কাপড়ের ব্যবসা। প্রতিদিন ভিড় করছেন রংপুর বিভাগের বিভিন্ন এলাকার শত শত পাইকার ও হাজারো ক্রেতা। 20 টাকা থেকে 400 টাকায় মিলছে নানা রকম শীতবস্ত্র। চলতি মৌসুমে সৈয়দপুরের এই পুরাতন শীতবস্ত্রের ব্যবসা থেকে 100 থেকে 150 কোটি টাকা আয়ের আশা ব্যবসায়ীদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শীত যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। এ কারণে নীলফামারী সৈয়দপুরের গুদামে পুরাতন বস্ত্রের বেলের মজুত করছেন ব্যবসায়ীরা। তাছাড়া শহরের রেলওয়ে লাইনের পাশে শতাধিক ব্যবসায়ী অস্থায়ী দোকানে শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের হাঁক ডাকে মুখর পুরাতন শীত বস্ত্রের বাজার। পুরাতন এসব কাপড়ের বেল চায়না, তাইওয়ান, কোরিয়া ও জাপান থেকে আমদানি করা হয়। শহরের 8 জন ব্যবসায়ীর গুদামে প্রায় 20,000 বেল শীতবস্ত্র মজুত রয়েছে। অল্প টাকায় ভালো মানের কাপড় কিনতে তাই সব সময় ভিড় থাকে দোকানগুলোতে। একটা দামে মনে করেন 8টা বললাম, এর থেকে সুবিধা আর কি? আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। 7-10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এইটা না হলে গরিব মানুষ মারা যাইত। কাপড় ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, সৈয়দপুরে এই ব্যবসা 80-র দশক থেকে শুরু হয়, যা আজও উত্তরের জনপদের মানুষের কাছে জনপ্রিয়। উলের কাপড় বিদেশ থেকে আসে, এটা আবার চিটাং থেকে সৈয়দপুরে আসে। সৈয়দপুরে পাইকারি বিক্রি করে বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রাজনৈতিক পথ পরিবর্তনের পর নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি আসেনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। গেল জুলাই থেকে নভেম্বর প্রতি মাসেই পিছিয়ে রয়েছে গত বছরের একই সময়ের তুলনায়। আর নভেম্বর পর্যন্ত 5 মাসে বাস্তবায়ন হয়েছে গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই আগস্টের পরের মাসগুলোতে অস্থিতিশীলতা না থাকলেও এডিপি বাস্তবায়নে কেন পিছিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল 12.29%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মাসপ্রতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম। অক্টোবর নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের। অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে স্লথ হয়ে গেছে, নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগবান আমরা করতে পারতাম। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে। তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা। সরকারি যেসব প্রতিষ্ঠান বিশেষত মন্ত্রণালয়গুলি এগুলি বাস্তবায়ন করেন, তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরো একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা। আইএমইডির প্রতিবেদন বলছে 5 মাসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের 3% ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমদানি পণ্য বোঝাই কন্টেইনার অফডকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএমইএ এর টাগ অফ ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এরিয়া অফডক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন 4 গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে 3 গুণ। বছরে যার আর্থিক ক্ষতির মূল্য 10,000 কোটি টাকার বেশি। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
2টি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর দাবি, বর্তমানে 20 ফুট সাইজের একটি কন্টেনারের পণ্য বন্দর থেকে ডেলিভারি নিতে খরচ পড়ছে 3,400 টাকা, আর 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 4,200 টাকা। কিন্তু বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। বছরে চট্টগ্রাম বন্দর 32 লাখের বেশি কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 75% গার্মেন্টস শিল্পের কাঁচামালের পাশাপাশি রফতানির জন্য প্রস্তুত তৈরি পোশাক। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। বর্তমানে বন্দর থেকে সর্বনিম্ন একদিনে ডেলিভারি নিতে পারছেন আমদানিকারকরা। পোর্টে যেভাবে কাস্টমস অফিসার অ্যাভেলেবেল আছে, আমার অ্যাপ্রেসমেন্ট হয়ে যাচ্ছে, আমি নেক্সট ডেতে ডেলিভারি পাই, সেটা তো অফডকের ক্ষেত্রে হবে না। কারণ অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্রেস করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 দিন থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। পৃথিবীর কোনো বন্দর থেকে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান না থাকলেও নানামুখী চাপে চট্টগ্রাম বন্দর সে কাজ করে আসছিল, আর এর ফলে কন্টেনার জটসহ চতুর্মুখী সংকটে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। তাই ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। জাহাজের টার্নারাউন্ড টাইম কমে যাওয়ার কারণে, ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। 38 ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি অফডকে। 2 দশক আগে মূলত বন্দরের কাজে গতিশীলতা আনতে চালু করা হয়েছিল এই অফডকগুলো। দীর্ঘ সময় পেরিয়ে গেল আর নতুন করে কোনো অফডকের অনুমোদন দেওয়া হয়নি। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। রংপুরের পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি কোচিং সেন্টার। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের। অনেকে রীতিমতো ট্রেড লাইসেন্স নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন। এজন্য অসম প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদ। কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বন্ধ নেই পড়াশোনা। ডিসেম্বরের ছুটিতেও কোচিং সেন্টারে ব্যস্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রস্তুতি নিচ্ছে ক্যাডেটে ভর্তির। সাধারণ কোচিং সেন্টারের পাশাপাশি রংপুরে ক্যাডেট কোচিংয়ের নামে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নানা অফারে আকৃষ্ট করা হয় শিক্ষার্থীদের। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, একটু ভালোভাবে শিখতেই কোচিং সেন্টারে ভর্তি হওয়া। স্কুলে তো পড়াই, তারপরে স্কুলে একটু পেছায় আছে জন্যই আমার আসলে কোচিংয়ে দেওয়া। স্কুলে যে সব বিষয় আমরা শিখিনি তাই এখানে এসে শিখতেছি। স্কুলে একটা সীমিত একটা জ্ঞান পাওয়া যায়, আর এখানকার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের একটি গবেষণা
গবেষণা বলছে প্রাথমিক সমাপনের আগে 86% শিশু শিক্ষার্থী কোচিংয়ে যাচ্ছে, আর শহরে অষ্টম ও নবম শ্রেণীর 90 ও 92% বেশি শিক্ষার্থী প্রাইভেট কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। গ্রামে এ হার 90 ও 86%। শিক্ষাবিদদের মতে অসম প্রতিযোগিতার আকাঙ্ক্ষা থেকেই এমন পরিস্থিতি, আর কোচিং সেন্টার পরিচালনায় পরিষ্কার নীতিমালা প্রণয়ন জরুরি। যদি বন্ধ করতে চায় তাহলে গভর্নমেন্টকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই রকমভাবে এফোর্ট দিতে হবে, যাতে সেই এফোর্টের কারণে কোচিং সেন্টারগুলোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না। শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করতেছি, অভিভাবক সমাবেশে আমরা বলি যে যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যায় আর কি। তারপর যদি সে প্রাইভেট কোচিং করে সেটা তার আসলে আমরা তো এইভাবে তাকে করতে পারি না, তারপরও কিন্তু স্কুলে আসার জন্য আমরা তাদেরকে চেষ্টা করতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে কোনো শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না, তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের দৈনিক সর্বোচ্চ 10 জনকে পড়াতে পারবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখ মারাই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগাঁয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে। বর্তমানে এ সুগার মিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছে না মিলটি। প্রতি বছরের মতো গেল বছরেও প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে, যার পাল্লা ভারী হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ 278 কোটি টাকা। মিলের শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের অভিযোগ, যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে। 60-65 বছর আগের মিল, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা। টেন্ডার হচ্ছে 7 লাখ, ওর মাল আসতেছে মাত্র 25,000। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার আছে, সেখানে এত দুর্নীতি হয় যেটা আর লাভ দিয়ে কভার করা যায় না। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। দুর্নীতির কোনো সুযোগও নাই, আমরা সব কিছু পিপিআর ফলো করেই আমরা ক্রয় প্রক্রিয়াটা করে থাকি। ফিনিশ প্রোডাক্ট দুটাই, একটা চিনি আর একটা মলাসেস আমাদের ওপেন টেন্ডার হয়, আর চিনি হয় আমরা সংরক্ষিত খাতেই চিনি বিক্রি করি, ডিলারদেরকে চিনি বিক্রি করি। চলতি মারাই মৌসুমে মিলটিতে 85,000 মেট্রিক টন আখ মারাই করে 6,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ, তবে বীজসহ কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় এবছর পেঁয়াজ লোকসানের আশঙ্কা করছেন উত্তরাঞ্চলের কৃষকরা। সুলভ মূল্যে বীজের সরবরাহ স্বাভাবিক রাখা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। কৃষি বিভাগ বলছে সংরক্ষণাগার নির্মাণ সময় সাপেক্ষ প্রক্রিয়া। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় বরাবরই পেঁয়াজের দামে বাড়তি ঝাঁজ থাকে রংপুরের বাজারগুলোতে। তবে বিগত বছরগুলোর সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। রংপুরে বছরে পেঁয়াজের গড় চাহিদা প্রায় 60,000 মেট্রিক টন। আগের তুলনায় উৎপাদন বাড়ায় ঘাটতি কমেছে অনেকটা। এরই মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। আমাদের ফলন তো খুব ভালো ফলন তো হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা বাজার ভালো পাই। এবার 90 টাকা 100 টাকা কেজি বেচতেছে মনে হয়, তা দাম হিসাবে ভালোই আছে মোটামুটি। তবে কৃষকের দাবি, গত বছরের চেয়ে এবছর 2 থেকে 3 গুণ বেড়েছে বীজের দাম, সেই সাথে বেড়েছে কৃষি উপকরণের দামও। হেক্টর প্রতি পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে 40 থেকে 50,000 টাকা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। সংরক্ষণাগার নির্মাণ সহ কার্যকর উদ্যোগ চায় চাষি। খরচ হচ্ছে আমার 80,000 90,000 টাকা, বর্তমানে এখন বিক্রি করতেছি 60,000 55,000 60,000 70,000 টাকা। কৃষক চতুর্দিক দিয়ে লস, লাভবান নয়। সরকার যদি সংরক্ষণ করে থোড়া যদি জায়গা করতো, তখন আমরা ভরা যখন মৌসুমে তখন মনে করেন যে আমরা বের করে বেচতে পারতাম। কৃষি বিভাগ বলছে বিশেষায়িত সংরক্ষণাগার নির্মাণের প্রক্রিয়াটি চলমান রয়েছে। রংপুর সহ বিভিন্ন জেলা থেকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার ফলে কিন্তু
পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসছে আর কি, দাম অনেকটা কিন্তু কমে গেছে। আবার হলো যারা চাষি তারাও কিন্তু গতবারের চেয়ে অধিক দাম পাচ্ছেন আর কি। চলতি বছর জেলায় পেঁয়াজের চাহিদা 60,000 মেট্রিক টন, আর 3,750 হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,313 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। মাঝপথে আটকে গেছে দিনাজপুর পৌরসভার সড়ক সংস্কার কাজ। 30টি প্যাকেজের মধ্যে অসমাপ্ত 6টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া 9টি প্যাকেজের। এদিকে ধীরগতির জন্য কাজের সড়কের বেহাল দশা, নির্মাণ সামগ্রীর কারণে ব্যাহত হচ্ছে চলাচল। এতে চরম দুর্ভোগে পৌরবাসী। সময়মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরে গেছে সড়ক, কোথাও সড়ক জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ। 2021, 2022 ও 2023 সালে পর্যায়ক্রমে দিনাজপুর পৌরসভায় শুরু হয় 30টি প্যাকেজে 24 কিলোমিটার সড়ক সংস্কার কাজ। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 15টি প্যাকেজের কাজ, আর 6টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া 9টি প্যাকেজের। কাজে ধীরগতির জন্য সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পৌরবাসী। গত 10 বছর দিনাজপুর কোনো উন্নয়ন হয় নাই, বৃহত্তর দিনাজপুর কোনো উন্নয়ন হয় না, দিনাজপুর শহরের কোনো উন্নয়ন হয় নাই। শুধু এই রাস্তা না, দিনাজপুরে আপনি সব জায়গার সব রাস্তাতে আপনারা দেখবেন কোনো কাজ হচ্ছে না, ভালো কোনো কাজ হচ্ছে না। টেন্ডার পাস হচ্ছে কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমাদের রাস্তাঘাটে একটু পানি হলে মনে করেন যে রাস্তা একদম জমে একদম পানি ভরে গেছে মনে করেন। 5 আগস্টের পর কয়েকটি প্যাকেজের কাজ ফেলে রেখে আত্মগোপনে চলে গেছেন কয়েকজন ঠিকাদার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পৌর কর্তৃপক্ষের। অন্যদিকে সময় মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। কাজ করার জন্য আমরা টাকাতে দিয়েছি, বেশ কয়েকবার তাদেরকে চিঠি দিয়েছি কাজ শুরু করার জন্য। তো সে 5 আগস্টের পরে পলাতক থাকার কারণে সে কাজগুলি তার প্রতিনিধি বলতে তার ভাগনা আছে একজন, তাকে দিয়ে কাজ করাচ্ছে। আশা করছি সামনে খুব শিগগিরই সে কাজ শুরু না করলে আমরা চুক্তি বাতিলপূর্বক পরবর্তীতে দরপত্র আহ্বান করে কাজটি বাস্তবায়ন করব। দিনাজপুর পৌরসভায় সড়কের মোট দৈর্ঘ্য 187.14 কিলোমিটার। সময় সংবাদ, দিনাজপুর। সেতুর অভাবে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 5 গ্রামের অন্তত 25,000 মানুষ। ফুলসাগর বিলের উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে বরাদ্দ পেলে ওই এলাকায় পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কাঠের ভাঙ্গা সাঁকোর নিচে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। বর্ষা কিংবা খরা পারাপারের দুর্ভোগ নিয়েই দিন কাটে স্থানীয়দের। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে ফুলসাগর বিলের সংযোগ খালে এই কাঠের সেতুটি ভেঙে যায় 2013 সালে। এরপর সেতুর নিচ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন 5 গ্রামের প্রায় 25,000 মানুষ। ভোগান্তি নিরসনে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজের যে অবস্থা, এই মানে বন্যার সময়ও মানুষের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, আবার শুকনো মৌসুমের সময়ও যাতায়াত ব্যবস্থা খারাপ। উপরেও ভাঙা, নিচেও ভাঙা, খুব কষ্ট। এখন পানি শুকালেও কষ্ট, পানি হইলেও কষ্ট। আমাদের খুবই সমস্যা। দ্রুত এই ব্রিজটা হলে আমাদের এলাকার জন্য সবার জন্য আর কি ভালো হবে। বরাদ্দ পেলে বিলের উপর পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সংযোগকারী একটা সাঁকো রয়েছে যেটি প্রায় জরাজীর্ণ অবস্থানে রয়েছে। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি হয়তো বা ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। ফুলসাগর বিলের সংযোগ খালের উপর 60 মিটার দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করা হয় 2008 সালে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। সোমবার দেশটির পার্লামেন্টে শলজের বিরুদ্ধে ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জার্মানির আগাম নির্বাচন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলজকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলজ। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে 3 দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন। জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলজের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনও চ্যান্সেলর হিসেবে শলজকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলজ। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলজ। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কানাডা সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্রিস্টিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেন। বলেন, পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ফ্রিল্যান্ড। বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ফ্রিল্যান্ডকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। তামিমকে ফেরাতে তার সঙ্গে দিলেন আলোচনার ইঙ্গিত। তবে কোড অফ কন্ডাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের। তবে এখনও নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুশফিক, হৃদয়, শান্তরা সেরে উঠছেন ইনজুরি থেকে, কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের ব্রোয়েনের চোট। আপডেট নেই ঝুলে থাকা সাকিব আর তামিম ইস্যুরও। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরেই নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব। কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। ফরম্যাট যেটাই হোক না কেন গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। উই আর সার্টেনলি কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন।
যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন, অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তারকা ক্রিকেটাররা নন, বরং এনসিএল টি-20 মাতাচ্ছেন নতুন সব মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয়, বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। আর বিসিবির চিন্তা, সামনের মৌসুম থেকে নামের ভারে নয়, প্রাধান্য দেওয়া হবে টি-20 স্পেশালিস্টদের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে। চলবেই বাটা কেন, এবারের এনসিএলে যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে, এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয়, বরং পারফরমেন্সই আসল। প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি-20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরমেন্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি-20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি-20টাকে খুব ভালোভাবে জানে। ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি-20 দেখেছে, এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে, এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন, এবং সেইভাবে এই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানের ৫৫ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায়ের দিন ধার্য। ইভিএম হবে না, এই ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, নাবোর্ডের পক্ষে ব্যাপক জনমত। এবং বাতিল হচ্ছে ইভিএম, সংস্কার কমিশন প্রধানের ইঙ্গিত। না ভোট ফিরিয়ে আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।